2015 সালে যখন আমরা শিলিগুড়ি পৌর কর্পোরেশনে শিলিগুড়ির মানুষের আশীর্বাদে আমরা নির্বাচিত হলাম, তার প্রথম থেকেই আমাদের প্রতি একটা বঞ্চনা বৈষম্যের কথা অভিযোগটা আমরা করেছিলাম এবং 5 বছর মেয়র হিসাবে থেকেও এই বঞ্চনার বিরুদ্ধে আমরা লড়েছি, বৈষম্যের বিরুদ্ধে আমরা লড়েছি এবং এই বঞ্চনা বৈষম্যের কথা মানুষের কাছে আমরা বলে গেছি এবং তার তথ্য প্রমাণও আমরা দিয়েছি। এরপরে আমাদের যখন টার্ম শেষ হলো, রাজ্য সরকারের বিশেষ পরিস্থিতি, প্যান্ডেমিক জনিত পরিস্থিতি, এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে রাজ্যের প্রায় শতাধিক পৌরসভা বা পৌর কর্পোরেশনে তারা বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর তারা বসিয়েছে। শিলিগুড়িতেও ঠিক একই রকমভাবে এই বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর বসানো হয়েছে। এটা কোনো দয়া দাক্ষিণ্যের বিষয় নয়, একটা আইন আছে, তার সাথে এপিডেমিক আইন এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট আইন, এই দুটো আইনের বলেই তারা এই বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর বসিয়েছে। এই পরিস্থিতি, বিশেষ করে প্যান্ডেমিক জনিত পরিস্থিতি মোকাবেলার স্বার্থে আমরা তার দায়িত্ব আমরা নিয়েছি। দায়িত্ব নেওয়া থেকে আমরা পালিয়ে যাইনি, আমরা দায়িত্ব নিয়েছি। দলে যাবেন সেটা তার ব্যাপার, আমাদের এসব নিয়ে কোনো মাথা ব্যথা নেই। কিন্তু আমরা পরিষ্কার কথা যেটা হচ্ছে, তাদের প্রতি যদি, আসানসোলের প্রতি যদি বঞ্চনা বৈষম্য করা হয়ে থাকে, তাহলে এতদিন উনি বলেননি কেন? একটা কথা উনি বলেননি। বরঞ্চ বিধানসভাতে যখন আমি শিলিগুড়ির বিষয়টা, বঞ্চনার কথাটা যখন আমি বারবার করে বাজেট বক্তৃতার সময়তে বা বিভিন্ন বিষয়তে যখন আলোচনা হয় বিধানসভাতে, যখন শিলিগুড়ির প্রতি বঞ্চনাটা বৈষম্যটা কাদের প্রতি হয়েছে, আমাদের কথা হচ্ছে যে আমরা তো কিভাবে পানীয় জলের প্রকল্প, অমৃত বলে একটা প্রকল্প আছে, কেন্দ্রীয় সরকারের প্রকল্প, কেন্দ্র অর্ধেক দেয়, রাজ্য অর্ধেক দেয়। আমরা তো তথ্য প্রমাণ দিয়ে দেখিয়েছি যে আমাদের প্রায় 1200 কোটি টাকার প্রস্তাব পাঠিয়েছিলাম। কিসে? একটা কম্প্রিহেন্সিভ ড্রিঙ্কিং ওয়াটার, সার্বিক পানীয় জল প্রকল্প, নিকাশি প্রকল্প, বর্জ্য পদার্থ ব্যবস্থাপনা প্রকল্প, একটা প্রয়োগ প্রণালী প্রকল্প, সব নিয়ে প্রায় 1200 কোটি টাকা। একটা পয়সা আমাদের স্যাংশন করে। রাজ্যে গত বছর পর্যন্ত 6000 কোটি টাকা বিভিন্ন পৌরসভার জন্য, আসানসোল সহ, কলকাতা সহ, সল্টলেক সহ, বারাসাত সহ প্রায় সব পৌরসভার পানীয় জল থেকে শুরু করে অনেক প্রকল্পই পেয়েছে 6000 কোটি টাকা। আপনি জানেন শিলিগুড়ি কত টাকা পেয়েছে? 60 লাখ টাকা। আমি তথ্য প্রমাণ এটা বলেছিলাম। এবারে যখন মন্ত্রী এলেন তখন আবার তাকে বলেছি। এখন মন্ত্রী বলছেন, দেখছি অমৃত প্রকল্প যদি এক্সটেনশন হয় তাহলে আপনাদেরটা আমরা দেখছি করা যায় কিনা। এতদিন পর তাও ওটা হওয়ার কোনো আশা নেই, কারণ অমৃত প্রকল্প কেন্দ্রীয় সরকার এখনো কোনো এক্সটেন্ড করেই না। তাহলে বঞ্চনার শিকার তো আমরা হয়েছি। বঞ্চনার শিকার কলকাতা হয়নি, আসানসোলও হয়নি, সল্টলেকও হয়নি। ওদের দাবি থাকতে পারে, আলাদা কথা। আর বঞ্চনার একটা কথাতেই বেরিয়ে গেল, মন্ত্রী নিজেই বলছেন 60 কোটি টাকা দিয়েছেন হচ্ছে আসানসোলকে গ্রিন সিটি মিশনে, আর শিলিগুড়িকে দিয়েছে মাত্র 3 কোটি টাকা। কি প্রমাণ হয়? আরেকটা কথা আমরা বলছি, এর মধ্যে থেকেও কিন্তু আমরা আমাদের লড়াই করেছি, আমরা আমাদের দাবি আদায়ের জন্য লড়াই করি। আমরা এটা মনে করি, কেন্দ্রীয় সরকারের যেমনিভাবে রাজ্য সরকারকে আর্থিকভাবে সহযোগিতা করা বা কেন্দ্রীয় রাজস্বের অংশ রাজ্য সরকারকে দেওয়াটা বাধ্যতামূলক সেন্ট্রাল ফিনান্স কমিশনের মাধ্যমে, ঠিক তেমনিভাবে কেন্দ্রীয় অর্থ কমিশনের টাকা পৌরসভা বা পঞ্চায়েতকে দেওয়াটাও বাধ্যতামূলক। আবার রাজ্য অর্থ কমিশনের টাকা রাজ্য সরকারের রাজস্বের একটা অংশ কিন্তু পৌরসভাগুলিকে দেওয়াটাও বাধ্যতামূলক। এটার একটা নির্দেশনামা আছে, এটা একটা পরিষ্কার, এটা একটা গাইডলাইন আছে, সেই গাইডলাইন মেনে চলা উচিত। এটা তো কোনো দয়া দক্ষিণের ব্যাপার নয়, সংবিধানেই লেখা আছে পৌরসভা, কোন পঞ্চায়েত কোন পৌরসভা কিভাবে কত টাকা পাবে, তারা একটা নির্দেশিকা তৈরি করবে। কে নির্দেশিকা তৈরি করবে? স্টেট ফিনান্স কমিশন। সেটা মেনে চলতে হবে। এটা তো দয়া দাক্ষিণ্যের ব্যাপার না, এটা তো কোনো সরকারের কোনো ডিসক্রিপশনের ব্যাপার না, আমি একে দেবো একে দেবো না, হতে পারে না। প্রত্যেককে একটা নিয়ম মাফিক করতে হবে। সরকার সে নিয়ম মাফিক করেনি। যেখানেই দেখেছে বিরোধী দল, শুধু আমাদের না, আমাদের আরও 2-3টে
বিরোধী দলের যারা পরিচালিত পৌরসভা তারাও ঠিক একই রকমভাবে, তাদেরকে প্রতিও একই রকমভাবে বঞ্চনা করা হচ্ছে। তো বঞ্চনার বৈষম্যের শিকার আমরা হয়েছি বিরোধীরা। এই সরকারের আমলে তৃণমূল কংগ্রেসের কোনো এমএলএ, কোনো পৌরসভা, কোনো পঞ্চায়েত তাদের প্রতি কোনো বঞ্চনা বৈষম্য কিন্তু করেনি। যা করেছে সবটাই বামপন্থীদের বিরুদ্ধে বা তৃণমূল কংগ্রেস বিরোধী যে সমস্ত পৌরসভাগুলো আছে তাদের বিরুদ্ধে। শুধু তাই নয়, বিরোধী বলে কিভাবে চাপের সৃষ্টি করেছে এই পৌরসভাগুলির বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে। আমাদের তো আত্মসমর্পণ করতে পারেনি, মাথা নিচু করতে পারেনি, শারীরিকভাবে আমরা আক্রমণের সম্মুখীন হয়েছিলাম, আর্থিকভাবে, প্রশাসনিকভাবে। এখনো একটা সেক্রেটারি পোস্ট খালি আমাদের কোনো দিচ্ছে না। এখনো কত টাকা আমাদের অনুমোদন দেওয়ার পরেও অর্থ আমরা পাইনি এখনো পর্যন্ত। এই যে লাস্ট একটা 18 কোটি টাকা লিগাসি অফ ওয়েস্ট বলে একটা প্রজেক্ট স্যাংশন করছে, সেটা আমাদের মাধ্যমে হবে না, কেএমডিএ করবে। আজও তার কাজও শুরু করে। আর জল ইত্যাদি তো আমরা ছেড়েই দিই। বহু বলার পরে একটা পথশ্রীর একটা প্রকল্প অনুমোদন দিয়েছে, তার টাকা একটা টাকাও এখন পর্যন্ত আসেনি, কোনো টাকাও আসেনি। আমি এখনই মন্ত্রীকে ফোন করে আবার বললাম, মন্ত্রী বলছে আমি দেখছি, সোমবার দিন কেন আপনি পাননি, আমি দেখছি। প্রসঙ্গটা এটাই হচ্ছে, এবারের প্রশ্ন যেটা দাঁড়াচ্ছে আমরা কি চাই। কিন্তু আমরা পরিষ্কার কথা যেটা হচ্ছে, এর মধ্যেও আমরা আমাদের শিলিগুড়ির উন্নয়নের জন্য কাজ করে গেছি, পালিয়ে যাইনি, চেষ্টা করেছি অর্থ জোগাড় করার, লড়াই করে কিছু অর্থ আদায় করেছি, সামান্য হলেও আদায় করতে পেরেছি, সেটা দিয়ে কাজ করেছি, নিজেদের আয় বাড়াবার কাজ করেছি। কিন্তু লাস্ট 1 বছর ধরে এই যে প্যান্ডেমিক জনিত পরিস্থিতির জন্য আমাদের আয়টা একেবারেই তলানিতে। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে কলকাতা কর্পোরেশনের মতন, কলকাতা কর্পোরেশন একটা ইন্টারেস্ট ফ্রি বলে একটা প্রকল্প চালু করেছে। তার ফলে কলকাতা কর্পোরেশনের পৌর কর আদায়টা অনেক বৃদ্ধি পাওয়ার কথা, এবং সেটা কলকাতা কর্পোরেশনের জন্য সেটা অনুমোদন দিয়ে দিয়েছে। আমাদের প্রস্তাবটা পড়ে আসে, আজও পর্যন্ত আমরা তার অনুমোদন পেলাম না। তার ফলে আমরা এটা কার্যকরী করতে পারছি না। এরকমভাবে প্রচুর প্রকল্প আছে যে প্রকল্প প্রস্তাব, অ্যাডমিনিস্ট্রেটিভ প্রস্তাব বা উন্নয়নের প্রস্তাব যেটা আমাদের পাওয়া উচিত সেটা আমরা পাইনি, শুধুমাত্র আমরা বিরোধী করব। সেটা আগেও হচ্ছিল, এখনও আছে। মাঝে হয়তো কিছু কিছু করে কয়েকটা দাবি দেওয়া আন্দোলন করে 2-1টা জিনিস আমরা হয়তো আদায় করতে পেরেছি, এটা খুব সামান্য। এই তুলনাই হয় না আসানসোলের সঙ্গে, কলকাতার সঙ্গে, সল্টলেকের সঙ্গে তুলনাই হয় না। এমনকি আমি বলছি শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি পর্যন্ত বেশি পেয়েছি, বেশি পাক আমার কোনো আপত্তি নেই। সেই জন্য আমাদের কথা যেটা দাঁড়াচ্ছে, আমরা তার সাথে লড়াই করে আছি, উন্নয়নের কাজ করছি, পালিয়ে আমরা যাইনি, পালিয়ে আমরা যাব না। আমরা এখন যেভাবে আছি, যে একটা কথা এসছে সেটা হচ্ছে একটা পরিস্থিতির জন্য সরকার করেছিল, ঠিক আছে, সেটা হচ্ছে একটা প্রশাসনিক মণ্ডলী। আমরা চাই প্রশাসনিক মণ্ডলী সুপ্রিম কোর্টের অবজারভেশন যেটা দিয়েছে, পর্যবেক্ষণ, তার সাথে আমরা একমত। শুধু কলকাতায় কেন, রাজ্যের যতগুলো পৌরসভার বকেয়া নির্বাচন আছে, নির্বাচন হয়নি 100-100-র বেশি। আমি 20টা পৌরসভার নাম বলবো যেটা এই 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 সময়ের মধ্যে মানে বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর বসিয়েছে তা নয়, 2 বছর আগে ওদের মেয়াদ শেষ হয়ে গেছে। নাম বলবো: মেকলিগঞ্জ, আলিপুরদুয়ার, তুফানগঞ্জ, গঙ্গারামপুর, তারপরে হচ্ছে ইসলামপুর, এরকম আরও, তারপরে ওইদিকে হাওড়া, চন্দননগর, এরকম অনেকগুলো পৌরসভাতে 2 বছর আগে মেয়াদ শেষ হয়ে গেছে, তাও নির্বাচন করে। আজকে তো বলা হচ্ছে করোনার জন্য তারা নির্বাচন করতে পারছে না। আরে করোনা সত্ত্বেও তো কেরালাতে নির্বাচন হলো, হায়দ্রাবাদে নির্বাচন হলো, রাজস্থানের নির্বাচন হলো, বিহারে বিধানসভা নির্বাচন হলো। তাহলে আনলিমিটেড পিরিয়ডের জন্য এরকমভাবে দীর্ঘদিন ধরে প্রশাসনিক মণ্ডলী চলতে পারে না। আমরা চাই শিলিগুড়ি সহ, কলকাতা সহ রাজ্যের সমস্ত পৌরসভাতে বিধানসভা নির্বাচনের আগেই সাধারণ নির্বাচন হোক। আমরা চাই
এই নির্বাচন, কারণ হচ্ছে গণতান্ত্রিকভাবে যদি একটা পৌরসভা পরিচালনা করতে হয়, যদি নাগরিকরা নিজেদের দাবি দাওয়া সমস্যা ইত্যাদি কথা যদি তাদের যদি ভেন্টিলেট অভিযোগটা যদি ভেন্টিলেট করে দিতে হয়, তাহলে নির্বাচিত পৌর বোর্ড বাধ্যতা। সেই জন্য আমরা চাই অবিলম্বে নির্বাচন, আর যেদিনই নির্বাচন ঘোষণা হবে সেদিনই আমরা কিন্তু এক মুহূর্তের জন্য এই পুরো বোর্ডের প্রশাসন গঠনে থাকবো, সেদিনই এটা ত্যাগ করে চলে যাব নির্বাচনের জন্য, নির্বাচন লড়ার জন্য তৈরি হব। আমরা কখনোই এটার জন্য দীর্ঘদিন ধরে এটা আমরা করি না। আমরা মনে করছি সুপ্রিম কোর্ট তার যে অবজারভেশন থাকবে সেই অবজারভেশনের প্রতি সম্মান দিয়ে, মর্যাদা দিয়ে রাজ্য সরকার এবং রাজ্য নির্বাচন কমিশন নির্বাচনের জন্য যা যা করার সেটা করবে। আর বঞ্চনা বৈষম্যের কথাটা আমি প্রথমেই যেটা আমি বললাম, সে বঞ্চনা বৈষম্যের কথা আমি বিভিন্ন সময় বোর্ড অফ কাউন্সিলর মিটিংয়ে একেবারে লিস্ট করে করে দিয়েছি, কোন কোন খাতে কত টাকা আমরা পেয়েছি, কোন কোন খাতে কোনো টাকাই পাইনি। আমরা 5 বছরে এখনো পর্যন্ত কোনো টাকায় পাইনি, সব দিয়েছি। আমি তো দাবি করেছিলাম, এর আগের মিটিংয়ে আমি প্রেস কনফারেন্সে বলেছিলাম যে রাজ্য সরকার মন্ত্রী একটা শ্বেতপত্র একটা প্রকাশ করুন, একটা হোয়াইট পেপার প্রকাশ করুন, এই সময়তে গত 5 বছরে 6 বছরে 5.5 বছরে কোন পৌরসভা কোন খাতে কত টাকা পেয়েছে এবং শিলিগুড়ি কত টাকা পেয়েছে। মানুষ সাদা সাদা কালো কালো পরিষ্কার হয়ে যাবে, এটা তো কোনো মানে কিছু নেই। সেই জন্য আমাদের কথাটা আসানসোলের হঠাৎ করে একজন একটা কাগজে লিখেছে আসানসোলের যেহেতু উনি পদত্যাগ করেছেন, আমি উনি পদত্যাগ করেছেন কি বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ করতে নাকি? তাহলে তো বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে তারা অনেকদিন আগে পদত্যাগ করা উচিত ছিল। উনি কি তার জন্যই করেছেন নাকি? উনি কোন দল যাবেন না যাবেন তার ব্যাপার, কিন্তু সবাই জানেন যে উনি কেন করেছেন, কি ব্যাপার, তার কারণটা কি। সেই জন্য আমরা এই কথাগুলো আপনাদের কাছে রাখলাম, বললাম। বঞ্চনার অভিযোগ তুলছেন, আবার রাজ্য সরকারের নমিনেটেড একটা পদে বসে আছে, তাহলে শিলিগুড়ির মানুষের কাছে কি বার্তা যাচ্ছে? কেন পালিয়ে যাবো কেন? বঞ্চনার অভিযোগ আগেও তুলেছিলাম, 5 বছর ইলেক্টেড থেকেও বঞ্চনার অভিযোগ তুলেছি। এখন নমিনেটেড বোর্ড, অ্যাপয়েন্টেড বোর্ড, সেই বোর্ডের থেকেও তো বঞ্চনার কথাটা তুলেছি। তো অন্যায়টা কি আছে? আমাদের তো কারোর ব্যক্তিগতভাবে আমাদের বসায়নি, আমাদের আউটগোয়িং বোর্ড ছিল। এবং শিলিগুড়ি পশ্চিমবঙ্গ পৌর কর্পোরেশনের যে আইনের 11 এবং 61 এই দুটো ধারা অনুযায়ী আমাদেরকে সেখানে নিযুক্ত করা হয়েছে, এবং বলা হয়েছে এপিডেমিক আইন এবং ডিজাস্টার আইন এই ক্ষেত্রে প্যান্ডেমিক জনিত পরিস্থিতি মোকাবেলার জন্যই এই দায়িত্বটা দেওয়া হয়েছে। আমরা এই দায়িত্ব থেকে পালিয়ে যাওয়ার লোক আমরা নই, দায়িত্ব দিয়েছি, দায়িত্বটা আমরা পালন করছি। এবং আমার বঞ্চনার কথাটা বলছি, অন্যায়টা কি আছে? শাসক দল যে কাজটা করছে অসাংবিধানিক বলে আপনি দাবি করছেন, অথচ বোর্ডের থেকে তার ভাগিদার হচ্ছেন নাকি? কেন হবে? আমরা তো পরিষ্কার করে বলছি, এটাই বলছি যে আমাদের প্রাপ্য যেটা, সেই প্রাপ্য থেকে আমাদের বঞ্চনা করা হচ্ছে, এটা অন্যায়টা কি আছে? এটা বলবো না, আমরা তো হজম করি নেই, উনি তো হজম করেছেন। যদি উনি তো বলছেন, উনি বলেছেন বলে ওনার সঙ্গে আমাদের তুলনা হচ্ছে কেন? আমি তো সেই তুলনার কোনো প্রশ্ন নেই। আমাদের কথাটা যেটা হচ্ছে একটাই পরিষ্কার কথা হচ্ছে, আর আমাদের মধ্যে এটা নিয়ে কোনো বিরোধ নেই, কোনো বিতর্ক নেই। আমরা সিদ্ধান্ত করেই 5 বছর বোর্ডে আমরা ছিলাম নির্বাচিত হয়ে, আর এই বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর যে আমরা থাকবো, শুধু শিলিগুড়ি না, অন্য জায়গায় যেখানে আমরা আছি সেখানেও আমরা আছি। সেটা আমাদের রাজনৈতিকভাবে সিদ্ধান্ত করেই এটা হয়েছে, এটা কোনো ব্যক্তিগত সিদ্ধান্তের বিষয় নয়। এটা আমরা এখনও মনে করছি, এটা আমরা আছি, দায়িত্ব আমাদের দিয়েছে, সেই দায়িত্বটুকু আমরা পালন করব। দায়িত্ব থেকে আমরা পালিয়ে যাওয়ার লোক আমরা নই। কিন্তু আমরা আমাদের দাবির কথা, আমাদের প্রাপ্য কথা, আমাদের ন্যায়সঙ্গত পাওনার কথাটা বলে গেছি, বলে যাব। লোকসভার পর থেকে যে ট্রেনটা শুরু হয়েছিল, মানে বামেদের থেকে এবং তৃণমূলের থেকে বিজেপিতে যাওয়া অব্যাহত ছিল, এখনো সেটা হচ্ছে, আজকেও একটা বড় অংশ হয়তো জয়েন করবে। তো এই ব্যাপারে কি বলবেন? আমার এই জায়গায় বলার কিছুই নেই, যারা শাসক দল আছেন তারা সেটা বুঝুক। আমার এখানে বলার কথা যেটা হচ্ছে যে শিলিগুড়ি পৌর কর্পোরেশন বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর আমরা পরিচালনা করছি। 5 বছর আমরা বোর্ডে আমরা ছিলাম নির্বাচিত হয়ে। আমি একজন বিধায়কও বটে, নির্বাচিত বিধায়ক। আমাদের যে অবজারভেশনটা বর্তমান পরিস্থিতি সম্পর্কে, সেটাই আমরা এখানে বলছি। বাকি কথা যেখানে বলার সেখানে বলবো। কে বাড়িয়ে আছে না বাড়িয়ে আছে সেটা প্রশ্ন না, প্রশ্ন হচ্ছে একটাই, মানুষ
যা দেখছে মানুষ আরও দেখবে, এবং এর মধ্য থেকে পরিষ্কার হয়ে গেল কারা মানুষের পাশে আছে। আমরা রাজনীতিটা না খুব বড় বড় জায়গা নিয়ে রাজনীতিটা করি, ছোট জায়গা নিয়ে রাজনীতিটা করি না, অনেক বড় জায়গা নিয়ে রাজনীতি। আর এই বিধানসভা নির্বাচনের আগে পুরো নির্বাচন চাইছেন কেন? মানে বিজেপি দখল করে ফেলতে পারে এই ভয় আছে? সাংবিধানিক ব্যাপার, কনস্টিটিউশনাল ব্যাপার। 5 বছরের মধ্যে নির্বাচন করাটা হচ্ছে নো লঙ্গার, লেখা আছে কনস্টিটিউশনে 243U-তে লেখা আছে 5 years অ্যান্ড নো লঙ্গার, এটাই তো লেখা আছে, এটাই মানতে হবে। শুধুমাত্র একটা কারণেই বলেছিল যে এই প্যান্ডেমিক জনিত পরিস্থিতি, সেটা অল পার্টি রাজি হয়েছিল, তার জন্য এটা করা হয়েছিল, এটা তো অন্য কোনো কারণ। কিন্তু সেটা দীর্ঘদিন চলতে পারে না, সেটা দীর্ঘদিন চলতে পারে না, এটা আমরা বারবার করে বলছিলাম। কতদিন হলো জানো এই ভোটটা? তো এই তো 7 মাস 6 মাস করে না, মে 18? টাইম তো কিছু দেওয়া নেই না। না আনলিমিটেড পিরিয়ড বলেছে, কিন্তু এটা হয় না এরকমভাবে দীর্ঘদিন ধরে। আমরা একটা পরিস্থিতি সেই এখন মোটামুটি কোভিড মানে নিয়ন্ত্রণে না এলেও সবটা যদি স্বাভাবিকভাবে চলে, সব জায়গায় যদি নির্বাচন হয়, তাহলে এখানে কেন নির্বাচন হয় না? আমাদের কথা হচ্ছে এটাই। এটা শিলিগুড়ি পুরসভা তো শিলিগুড়ি দেখুন 100টা মিউনিসিপ্যালিটি, 110টা বলে সহ শিলিগুড়িতেও হ্যাঁ, সব 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 কোনো শিলিগুড়ি বাদ যাবে কেন? শিলিগুড়ি দিয়েই তো বলছি। শুধু কলকাতা হবে কেন? আমি কাগজে দেখলাম কি কলকাতা নাকি, কেন কলকাতা কেন হবে? নির্বাচন কমিশন এবং রাজ্য সরকারের উচিত হচ্ছে কলকাতা সহ রাজ্যের সমস্ত বকেয়া যতগুলি পৌরসভা বকেয়া নির্বাচন আছে সব জায়গায় সেটা হওয়া উচিত। আর বাকি যে কথাটা তাদের পলিটিক্যাল কী হবে না হবে, যেখানে বলা সেখানে বলবো, এখানে তো এই কথা বলবো।